জরুরি লাইভে এসেছি আচমকাই। যারা নোটিফিকেশন পাবেন পরে দেখে নেবেন। এই লাইভে, সংক্ষিপ্ত লাইভে আমি কয়েকটি 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাইছি, যাতে করে কোনো রকম ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি না হয়। কারণ একটু আগেই আমি একটি পোস্ট দিয়েছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা শীর্ষে রয়েছে, শুধু 1 থেকে 10 র্যাঙ্কিং নয়, আমি বলতে চেয়েছি শীর্ষে যারা রয়েছেন, মানে খুব ভালো ফল করেছেন, তাদের ভবিষ্যতের সঙ্গে তুলনা করে যারা একেবারে নিচের দিকে, নিচের তলায় রয়েছে পড়ুয়ারা, তাদের আগামীতে টিকে থাকার সম্ভাবনা বেশি, এইরকম একটা ইঙ্গিত রেখেছি। এবং প্রথম যে শীর্ষস্থানীয় যারা রয়েছে তাদের ব্যাপারে আমি বলেছি আমি ঠিক জানি না, অনিশ্চয়তা প্রকাশ করেছি। কেন করেছি সেই ক্ল্যারিফিকেশনটা জরুরি, নইলে আপনাদের কাছে ভুল বার্তা যাবে। কারণ অনেকেই আমার পোস্ট নিয়মিত দেখেন না বা পড়েন না, বা ভিডিও যে দেখবেন তা নয়, তবে ভিডিও অনেক বেশি লোক দেখেন ফেসবুকে, যতটা আমি বুঝেছি। যদিও রিচ অত্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে, তো এখন দেখতে না পেলেও পরে অবশ্যই দেখবেন বলে আমার বিশ্বাস। একটি বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জনসংখ্যা হ্রাসের বিষয়ে একটি খবর আছে, যেটা আপনারা কেউ কেউ জানেন। পিপল ভয়েস পত্রিকায়, ইন্ডিপেন্ডেন্ট একটি পত্রিকায় সেটি বেরিয়েছে। সেটা কতটা সত্য সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, কারণ ওই বিষয়ে বিস্তারিত আলোচনা ফেসবুকে করা যাবে না। পরবর্তীতে আমার ইচ্ছে আছে একটি একটি ভিডিও করে টেলিগ্রামে দেব, কারণ টেলিগ্রাম এখনও পর্যন্ত উড়িয়ে দেওয়ার ব্যাপারটা সেভাবে নেই আর কি। তো তবুও আমি একটু রিসার্চ করছি, আমি সংক্ষেপে জানাবো। ভালো আছি তারক মাইতি, জানাবো। এই দুটি বিষয় মূলত আজকের আলোচনায় আমি রাখতে চাইছি। আরেকটি বিষয়ে অনেকে অনুরোধ করছেন যে তারা ভ্যাকসিন নেবেন কিনা, বা তাদের সদ্যজাতদের দেবেন কিনা বা দেওয়া উচিত নয়। এই বিষয়টিও আজকে আলোচনায় তুলে আনব, কারণ অনেকেই মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে প্রশ্ন রাখছেন, সবাইকে উত্তর দেওয়া যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। তারাও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সংক্ষিপ্ত ভিডিও হবে। প্রথমত, আমি এই র্যাঙ্কিংয়ের কথাটা কেন বলেছি, যারা শীর্ষস্থানীয় তাদের ব্যাপারে আমি অনিশ্চিত। কারণ অবশ্যই নতুন বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার। আগে হলে প্যান্ডেমিক পিরিয়ড বা আহামরির আগে হলেও আমি এমনটা বলতাম না। কিন্তু আপনারা জানেন যে যারা পড়াশোনা করছেন, আমার ভিডিও দেখছেন বা নিজেরা এক্সপ্লোর করছেন, ইনভেস্টিগেট করছেন, তারা জানেন আগামীতে এই যে বিষয়গুলো নিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করেছে অনেকেই, ভালো রেজাল্ট করেছে, সেগুলো থাকবে না। মানে পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে, উবে যাবে, কর্পূরের মতো উবে যাবে। শুধু তাই নয়, আপনারা ইতিমধ্যেই জানেন বিএড, ডিএলএড, এই যে দুটো শিক্ষক প্রশিক্ষণ যেটা ডিগ্রি রয়েছে বা ডিপ্লোমা রয়েছে, 2025 সাল থেকে নতুন চালু হচ্ছে। আপনারা জানেন, এই বিষয়ে আমি পোস্টও করেছিলাম, পরবর্তীতে বিস্তারিত ভিডিও করব। অর্থাৎ এগুলো কিন্তু আগামীতে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে, থাকবে না, যৌক্তিকতা থাকবে না। তাহলে যারা এই বিষয়গুলো নিয়ে পড়লেন এবং জ্ঞান অর্জন করলেন, আগামীতে তারা কী বিষয়ে বাছছেন এবং কোন কোন বিষয় ঠিকঠাক নির্বাচন করছেন, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে বা অন্যান্য বিষয়কে মাথায় রেখে, তার উপরেই তাদের সাফল্য নির্ভর করছে। পাশাপাশি আপনারা তো জানেন যে জব রিপ্লেসমেন্ট হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। আগামীতে যে কোটি কোটি চাকরি এআই, অর্থাৎ চ্যাট জিপিটি থেকে শুরু করে চ্যাটবট বা অন্যান্য যে টেকনোলজিগুলো আসছে, রিলেটেড টেকনোলজিগুলো আসছে,
তাতে করে যে ব্যাপক সংখ্যক জব রিপ্লেসমেন্ট হবে এবং সেই তুলনায় অত্যন্ত কম জব ক্রিয়েশন হবে সেটা প্রজেকশন বলছে, এবং বড় বড় এক্সপার্টরাও বলেছেন, বিশেষজ্ঞরাও বলেছেন, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যাকে ফাদার বলা হয়, গডফাদার বলা হয়, তিনিও ওই আশঙ্কা ব্যক্ত করেছেন। তাই তো? তাহলে এই যে জব রিপ্লেসমেন্ট কোন সেক্টরে হবে, আমি এটা আগে বলেছি, আমার একটি দীর্ঘ ভিডিও রয়েছে, লাইভ রয়েছে, নতুন বিশ্ব ব্যবস্থায় কীরকম জব তৈরি হবে বা সৃষ্টি হবে, কীরকম জব রিপ্লেসড হবে, কারা টিকে থাকবেন, কোন রকম কী ধরনের জীবিকা আগামীতে টিকে থাকবে বা মানুষ আপনারা বেছে নিতে পারেন। সেই ভিডিওটি কিন্তু ইউটিউবে আছে, ফেসবুকেও করার পরে ইউটিউবে দিয়েছি, সেটা অনেকে দেখছেন, দীর্ঘ ভিডিও, কিন্তু এ বিষয়ে বিস্তারিত বোঝার জন্য ভিডিওটি দেখা জরুরি বলে আমি মনে করছি। তাহলে এই যে জব রিপ্লেসমেন্ট হবে সেটা কোন সেক্টর, মানে কাদের মধ্যে হবে? অবশ্যই মধ্যবিত্ত। আর এই যে পড়ুয়ারা যারা পড়াশোনা করেছে তাদের শীর্ষস্থানীয় আছেন যারা, তারাও তো মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই পড়ছেন বলে সিংহভাগই তাই। অর্থাৎ জব রিপ্লেসমেন্টের যে বুলস আই হিসেবে রয়েছে সেটা হলো মিডল ক্লাস বা মধ্যবিত্ত শ্রেণী, যেটা আমি বহুবার বলেছি, এবং স্টাডি বলছে যে এই মধ্যবিত্ত শ্রেণীর উল্লেখযোগ্য অংশ, প্রায় 95% নিম্নবিত্তে বা ভাতা নির্ভর হয়ে যাবে, মানে দরিদ্র শ্রেণীর মধ্যে প্রবেশ করতে বাধ্য হবে। অর্থাৎ কিন্তু সমস্যা হচ্ছে কি বলুন তো, যারা ভালো রেজাল্ট করে মানে এবং সমাজে যারা সম্মান পায়, যাদেরকে নিয়ে হইচই হয়, তারা একটা প্রচলিত বিশ্বাসের মধ্যে, একটা স্বপ্নের মধ্যে থাকে, তাই তাদেরকে সহজেই ডিপ্রেশন গ্রাস করে নেয়। কেন বলুন তো? আমি টিকে থাকার কথা বলেছি, একটু গভীরে গেলেই বুঝতে পারবেন। ধরুন একটি ছেলে খুব ভালো রেজাল্ট করলো, 90%, 95%, এখন তো এরকম নাম্বার অনেকেই পাচ্ছে। সে যদি এই রিয়ালিটিটা মাথায় না রাখে, বা কেউ হয়তো র্যাঙ্ক করলো, তাকে নিয়ে প্রচুর মিডিয়া বনহমি হলো, হইচই হলো, মানুষ তাকে অভিনন্দন জানালেন, হ্যাঁ, তাকে মাথায় তুলে নৃত্য করলেন, এতে করে একটা প্রত্যাশা তৈরি হয়, এক্সপেকটেশন তৈরি হয়, যাকে বলা হয় কারো কারো ক্ষেত্রে ওভার কনফিডেন্সও তৈরি হতে পারে যে আমি র্যাঙ্ক হোল্ডার। এবার কি হয় বলুন তো, যখনই আগামীতে এই ক্যারিয়ারিস্ট পড়ুয়াদের মধ্যেই দেখবেন সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেশন আসে, মাঝে মাঝেই দেখবেন আইআইটির পড়ুয়া আত্মহত্যা করেছেন, তাই তো? এরকম প্রচুর ঘটনা আমাদের সামনে আসে, যেটা আগামীতে এই যে কম্পিটিশন, এআই সেভাবে প্রয়োগ করার আগেই, নতুন বিশ্ব ব্যবস্থা হওয়ার আগেই যদি এই ফ্রাস্ট্রেশন থাকে, এবং আইআইটিতে পড়াশোনা করেও, এইমসে পড়াশোনা করেও যদি সুইসাইড করতে হয় ডিপ্রেশনে বা সাপ্লি পাওয়ার কারণে, বিভিন্ন কারণে, প্রতিযোগিতার ক্ষেত্রে হতাশার কারণে, তাহলে আগামীতে এই ছবিটা কোন পর্যায়ে যেতে পারে আপনারা সহজেই কিন্তু অনুমান করতে পারছেন। কারণ কি বলুন তো, র্যাঙ্ক হোল্ডাররা যারা ক্যারিয়ারিস্ট হন, তাদের কাছে বাবা মার অনেক প্রত্যাশা থাকে, প্রতিবেশীদের প্রত্যাশা থাকে, তারা ব্যর্থ হলে অনেক দু কথা শুনতে হয়, তাদেরকে অনেক কিছু ফেস করতে হয়। কিন্তু যারা একেবারেই খারাপ রেজাল্ট করেছে, তাদের কাছে কিন্তু কোনো প্রত্যাশা নেই, সমাজেরও নেই, আত্মীয় স্বজনেরও নেই। তারা মানে একেবারে নির্ভর হয়ে বোঝাহীনভাবে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে পারে। কেউ এগরোলের দোকান দিতে পারে, কেউ চপ ভাজতে পারে, কেউ ঘুগনির দোকান দিতে পারে, কেউ কচুরি ভাজতে পারে, কেউ চাষবাসে নেমে পড়তে পারে দ্বিধাহীনভাবে। কে কি ভাবছে, কে কি বলছে, এই যে মধ্যবিত্তের একটা মানসিকতা, একটা চাপ থাকে, সেটা তাদের ওপর থাকে না। এই দিক থেকে তারা আবার এগিয়ে আছে, তাই না? যেহেতু আমি বলেছি যে নতুন বিশ্ব ব্যবস্থায়, আমি বলছি বলে নয়, আপনারা স্টাডি করলেই বুঝতে পারবেন, নতুন বিশ্ব ব্যবস্থায় সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রেই কিন্তু মানুষ টিকে থাকবে, যারা টিকে থাকতে পারবে এই লড়াইয়ে। কারণ জব জেনারেশন, সেটা সরকারি চাকরি তো শূন্য হয়ে যাবে প্রায়, আমি বলেছি, প্রশাসনিক দপ্তর ছাড়া, পুলিশ ছাড়া, তাও পুলিশেও চুক্তিভিত্তিক নিয়োগ হবে, প্রশাসনিক ক্ষেত্রেও চুক্তিভিত্তিক নিয়োগ অনেক আগেই শুরু হয়েছে। তো যাই হোক, এবং সেখানেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হবে, অর্থাৎ বেশি লোক লাগবে না। তাহলে ভাতা দিয়ে কজনের সংসার চলবে বলুন, তাই না? তবে কি উপায় থাকছে? সেলফ এমপ্লয়মেন্ট বা স্বনিযুক্তি।
তাই এই স্বনিযুক্তির ক্ষেত্রে কারা বেশি করে সফল হবেন মনে হয়? যে ইতিমধ্যেই যারা প্রত্যাশা জন্ম দিয়েছেন, বাবা মার কাছে একটা ভালো রেজাল্ট করে বসে আছেন, বা তথাকথিতভাবে সংবাদপত্র যাদেরকে নিয়ে হইচই করেছে, তারা কি এই স্বনিযুক্তির কাজে সহজে মনোনিবেশ করতে পারবেন আগামীতে? যদি ব্যর্থতা আসে, ফ্রাস্ট্রেশন আসে, আসতেই পারে, আসবেই। এবং যদি সেরকম হয় তাহলে তারা কোন পথটি বেছে নেবেন? বেশিরভাগই কিন্তু অবসাদে ভুগবেন, ডিপ্রেশনে ভুগবেন, আত্মহত্যার পথ বেছে নেবেন বেশিরভাগই। ওই জন্য আমি বলেছি জানি না, আমি কিন্তু বলিনি তারা ব্যর্থ হবেন, নিশ্চয়ই বলিনি। কারণ মানুষ তো উঠে আসে, ডিপ্রেশন থেকে উঠে আসে, লড়াই করতে গিয়ে আবার নতুন করে লড়াই শুরু করে, কখনো তারা হার মানে না, এমন মানুষও আছে। কিন্তু এই যে মধ্যবিত্ত মানসিকতার ক্ষেত্রেই দেখবেন সবচেয়ে বেশি আত্মহত্যা করে এবং ডিপ্রেশন অবসাদে ভোগে কিন্তু মধ্যবিত্ত শ্রেণী। গোটা বিশ্বে কিন্তু স্টাডি তাই বলছে। কারণ তাদের হারানোর কিছু আছে তথাকথিত। উচ্চবিত্তের ব্যাপারটা একদম আলাদা। তারা যেরকমভাবে জীবন, আমি টপ লেভেল মিলিয়নিয়ার লেভেলের কথা বলছি, কিন্তু সেই অর্থে বলেছি। তাদের যে জীবনযাপন, তাদের যে বিষয়টা, তাদের ওই জীবিকার জন্য চিন্তা করতে হয় না তাদের সন্তান সন্ততিকে। এলন মাস্কের সন্তান সন্ততিকে জীবিকার জন্য চিন্তা করবে, বিল গেটসের সন্তান সন্ততিকে জীবিকার জন্য চিন্তা করবে না। চিন্তা করতে হয় মধ্যবিত্তকে বেশি করে। তো তাই তাদের মধ্যে হতাশা গ্রাস করে এবং তারা মানিয়ে নিতে পারে না অনেক ক্ষেত্রেই। তো আমি চাইবো তারা মানিয়ে নেবে অবশ্যই, এবং তারা লড়াই করবে নিশ্চিত। কিন্তু ওই যেহেতু এই বিশ্ব ব্যবস্থা একটা হুঙ্কার তুলেছে এবং ঝড়ের মতো ধেয়ে আসছে আমাদের দিকে, এখনও আমরা কিন্তু কিছুই দেখিনি। হ্যাঁ, এখনও কিন্তু আমরা কিছুই দেখিনি, আমি বারবার করে বলছি। আর তাই এই একটা অনিশ্চয়তা কিন্তু ওই ক্ষেত্রেই বেশি আছে, এই ক্ষেত্রে কম আছে। পাশাপাশি কি বলছি, যত আপনি মধ্যবিত্ত থেকে পড়ুয়াদের মধ্যে যত আপনি এগিয়ে যাবেন, মানে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আপনার মার্কসটা বেশি হবে এবং আপনি তথাকথিতভাবে সামাজিকভাবে যেগুলো প্রতিষ্ঠার চিকিৎসক বলুন, অমুক বলুন, অধ্যাপক বলুন, এই যে পদগুলো, যদিও এই কনসেপ্টগুলো বদলাবে, চিকিৎসকরা আগামী শিকার হতে চলেছেন। চিকিৎসকরা আগামী 5 থেকে 6-7 বছরের মধ্যেই ছবিটা পরিষ্কার হবে এআইয়ের প্রয়োগ চিকিৎসা ক্ষেত্রে কতটা মারাত্মক হতে পারে। তো যাই হোক, তবুও যারা থাকবেন, কাউকে তো রাখতেই হবে, তাদের মধ্যে ওই যে গোঁজার প্রবণতা থাকে বেশি। অর্থাৎ আপনি যদি মানে খেয়াল করে দেখবেন, এখনও গোঁজার দিক থেকে দেখতে গেলে একদম যারা মানে নিচের দিকের মানুষ, তথাকথিত শিক্ষার হারটা অত্যন্ত কম, ধর্মভীরু বা এই বিষয়, বা মানে একান্তই জীবিকার কারণে এখানে যেতে দেবে না, ওখানে যেতে দেবে না, তারা হয়তো বুঝেছেন। কিন্তু যদি আমরা দেখি যে না গোঁজার ব্যাপারটা, আশা করি বুঝতে পেরেছেন গোঁজা মানে আমি কার কথা বলছি। হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করার কথা বলছি। তো তাদের মধ্যে একদম এই তথাকথিত অশিক্ষিত শ্রেণীর মানুষের সংখ্যাই কিন্তু বিশ্বে বেশি। আমি তথাকথিত অশিক্ষিত বলেছি, বেশি। অর্থাৎ যারা অত বেশি করে উচ্চশিক্ষাতে এক্সপোজড হয়েছেন, আমি এক্সপোজডই বলবো, মানে প্রচলিত শিক্ষা ব্যবস্থার হায়েস্ট যে হায়ারার্কি রয়েছে তার সাথে যত বেশি আপনার চেনা জানা হয়েছে, তত বেশি করে আপনি উচ্চশিক্ষিত হয়েছেন, তত বেশি করে আপনি আপনার অস্তিত্বকে বিপন্ন করেছেন, কারণ আপনি আপনার শিকড় থেকে সরে গেছেন। এটাই কিন্তু স্টাডি বলছে, আশপাশে তাকালেই বুঝতে পারবেন, তাই তো। তো এই ক্ষেত্রেও তারা এই অংশটি কিন্তু টিকে থাকার সম্ভাবনাটা কম। আগামীতে দেখবেন এই ছবিটা আরও বেশি করে পরিষ্কার হবে। তো যাই হোক, এই প্রসঙ্গে আমি আরও একটি বিষয় ভুলেই গিয়েছিলাম। আজকে কফি হাউসে বিশিষ্ট চিকিৎসক গৌতম মুখার্জি এবং অনির্বাণ, এদের সঙ্গে আমরা আলোচনা করছিলাম, আড্ডাতে উঠে এসেছিল। এই প্রসঙ্গেও আমি ব্যাপারটা বলি। এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছেন, আগেও করেছেন। তো এই প্রশ্নটা আমি এখানে হাউসে আলোচনা করলাম আর কি। তো সেটা আলোচনাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ প্রশ্নটা সত্যি ইন্টারেস্টিং। প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা এটাই ছিল যে আমরা যদি একটা বোর্ড থাকলে, হোয়াইট বোর্ড থাকলে, মার্কার থাকলে বোঝাতে সুবিধে হতো, তবু আমি মুখেই বলছি। আমরা যে প্রসেসটা দেখতে পাচ্ছি, যে এই একদম ধরুন তথাকথিত একদম অসভ্য মানুষ, মানে যারা প্রকৃতির সঙ্গেই থাকে, প্রকৃতিকেই পুজো করে, কোনো আধুনিক জীবনযাপন, ওষুধপত্র, ভ্যাকসিন,
গাড়ি, এসি, কার, স্মার্টফোন এগুলোর সংস্পর্শ থেকে বহু দূরে থাকা মানুষ, তাদেরকে যদি আমরা একটা গার্ফ বানাই, অর্থাৎ একদম টপ বটম লেয়ারে, মানে সবচেয়ে নিচের দিকে প্রকৃতির কাছাকাছি থাকা মানুষ হিসেবে এদেরকে যদি আমরা চিহ্নিত করি থাকি, যেটা যেমন ধরুন ভুদু সম্প্রদায়, যেটা আফ্রিকায় রয়েছে, একটা ধর্ম, ভুদু একটা ধর্ম, জানেন নিশ্চয়ই। তারা একেবারে কোনো জড়িবুটি থেকে শুরু করে তারা কোনো রকম ওষুধপত্র গ্রহণ করেন না, তাদের টোটাল একটা লাইফস্টাইল সিস্টেম হচ্ছে ভুদু, একটা রিলিজন ওদের মতো করে ওরা পালন করে। পোশাক আশাক থেকে শুরু করে সমস্ত কিছু একটা সিস্টেম, যেখানে জড়িবুটি গাছপালা থেকেই তারা ওষুধ তৈরি করে, এবং এই সিস্টেমটাকেই কিন্তু প্রয়োগ করেছিলেন মাগুফলি, আপনারা জানেন মাগুফলি। এবং বুরুন্ডিতেও এই সিস্টেম, আফ্রিকার অনেক দেশেই এই ভুডুকে, মানে এই তারা মাটির কাছাকাছি প্রাকৃতিক শক্তির উপাসক, এই ভুডু যে আইডেন্টিটি। তো তাদেরকে যদি আমরা ধরি যে প্রকৃতির সবচেয়ে কাছাকাছি থাকা মানুষ, আবার যদি আমরা টপ মোস্ট লেভেলে ধরি, অর্থাৎ যারা শিক্ষিত, বিজ্ঞানী, চিকিৎসক, আমি কিন্তু বিলিয়নিয়ার লেভেলের কথা বলছি না, ওই লেভেলের কথা বলছি না, তারা তো প্রভু, মহাপ্রভু, তারা তো নিয়ন্ত্রণ করছেন, তারা তো তাদের নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে এগোচ্ছেন। আমি মধ্যবিত্তদের কথা বলছি, শিক্ষিত মধ্যবিত্ত, তাই তো? তাহলে শিক্ষিত মধ্যবিত্ত যারা বিজ্ঞানী হয়েছেন, মহাকাশ বিজ্ঞানী হয়েছেন, চিকিৎসক হয়েছেন, একটা টপ মধ্যবিত্তের শিক্ষিত অংশটি, যাদেরকে আমরা ভদ্রলোক বলে সমাজে বিশ্বাস করি এবং যাদেরকে আমরা সম্মান দিই। তো এই যে একটা স্টেপ, যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে জনসংখ্যা যে নিয়ন্ত্রণ বলুন বা বিভিন্ন যেভাবে প্রোগ্রাম চলছে, যার ক্ষেত্রে এই গুঁজে দেওয়া একটা বড় অংশ, এছাড়াও দেখবেন যত বেশি করে মানুষ শিক্ষিত হচ্ছে, মানে এই প্রথাগত শিক্ষা, মানে যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে বেশ কিছুদিন ধরে, নারী পুরুষ নির্বিশেষে একটা বিষয় কি খেয়াল করছেন দেখবেন, জনসংখ্যা কমছে, জনসংখ্যা কিন্তু কমছে, অর্থাৎ সন্তান নেবার প্রবণতা কমছে। খেয়াল করে দেখবেন, একদম অশিক্ষিত, খেটে খাওয়া, মানে দৈহিক কায়িক পরিশ্রম করে, গ্রামেগঞ্জে থাকে বা বস্তিতে থাকে, এই রকম মানুষ যারা মাটির কাছাকাছি, এখনও সভ্যতার সম্পূর্ণ সুযোগ তারা গ্রহণ করতে পারেনি বা করে না, তো তাদের যে সন্তান উৎপাদনের হার একদম শিক্ষিত যে মধ্যবিত্ত শ্রেণী তাদের তুলনায় কিন্তু অনেক বেশি, তাই নয় কি? আমরা দেখতে পাচ্ছি যে এই যে শ্রেণী যারা বিজ্ঞানী হচ্ছেন, নারী পুরুষ নির্বিশেষে চিকিৎসক হচ্ছেন, বা আরও অন্যান্য পেশায় সম্মানীয় জায়গায় পৌঁছচ্ছেন, তাদের অবশ্যই তারা প্রশংসনীয় কাজ করছেন, প্রচলিত ব্যবস্থায় তারা সম্মানীয়, কিন্তু তাদের সন্তান সন্ততির ক্ষেত্রে খেয়াল করবেন কারো একটি, কারো এখন আবার শূন্য হয়ে গেছে। আমার ওই যে একটা মজার লেখা আছে আর কি, আপনারা সেটা পড়ে থাকবেন, এটা কিন্তু বাস্তবতা। একমাত্র ইহুদির ক্ষেত্রে, ইসরায়েলের ক্ষেত্রে আমরা দেখেছি যে নারী পুরুষ, নারীরাও যখন শিক্ষিত হচ্ছে এবং উচ্চ স্থানে পৌঁছচ্ছে, তাদের কিন্তু মা হওয়ার ইচ্ছেটা কমছে না, এবং তারা আসলে ওই যে তারা তো আর্থিক দিক থেকে দেশকে ভালো রাখে, বুঝতেই পাচ্ছেন, মহাপ্রভুদের দেশ, তাদের সেই প্রতিযোগিতা ফেস করতে হয় না। তাই ইসরায়েলের শিক্ষিত নারীর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি মাতৃত্বের হার, মানে মা হবার হার 3-এরও বেশি বা 3-এর কাছাকাছি, যেটা গোটা বিশ্বে শিক্ষিত নারীর মধ্যে, দম্পতির মধ্যে এত হার নেই। ইউরোপে অনেক কমে গেছে, অনেক জায়গায় নেগেটিভ হয়ে গেছে। আমাদের দেশেও, আমাদের রাজ্যেও, কলকাতায় শিক্ষিত শ্রেণীর মানুষের মধ্যে এই জন্মহার অত্যন্তভাবে কমে গেছে বা নেতিবাচক জায়গায় চলে এসেছে, অর্থাৎ নেগেটিভ গ্রোথ হচ্ছে, তাই তো? এটা কিন্তু শিক্ষারই একটি অবদান। কেন? সিম্পল ব্যাপার যে একটি নারী ধরুন যদি উচ্চশিক্ষা, তার তো অধিকার আছে, সে যদি মাস্টার ডিগ্রি অবধি করতে চায় বা সে যদি মনে করে আমি বিয়ে করব না, যেটা আগে এই অধিকারটা ছিল না, গণতন্ত্র তাকে এই অধিকার দিয়েছে, অবশ্যই তার সেই অধিকার সে ভোগ করতেই পারে, তার চয়েস। কিন্তু সামাজিক একটা তার ইমপ্লিকেশন আছে। কী ইমপ্লিকেশন আছে? একটি নারী যখন উচ্চশিক্ষা গ্রহণ করে করতে করতে 30 বছর হয়ে যায়, তার মাতৃত্বের সম্ভাবনা কিন্তু কমতে থাকে। এটা বায়োলজির বিষয়, দেখে নেবেন। ডিমের যে বিষয় থাকে, কোয়ালিটি, গুণমান, এবং তার যত বয়স হয় তত করে তার মা হওয়ার সম্ভাবনা কমতে থাকে, এটা মেডিকেল সায়েন্স, তাই তো? অর্থাৎ তার চয়েস। তখন সে যদি 30 বছর বয়সে বিয়ে করে একটি নারী, বা 32 বছর বয়সে বা 35 বছর বয়সে,
তার সন্তান হওয়ার সম্ভাবনা যতটা থাকে 20 বছর বয়সে বা 21 বছর বয়সে বা 23 বছর বয়সে একটি নারী বিবাহ করলে তার সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পুরুষের ক্ষেত্রে যদিও এটা অতটা ম্যাটার করে না, তবে হ্যাঁ অত্যধিক বেশি বয়সের পুরুষ হলে সেক্ষেত্রে তো ম্যাটার করবেই। তো যাই হোক, তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে হয় যখন নারীরা উচ্চশিক্ষিতা হচ্ছেন, হয় তারা বিয়ে না করার দিকে যাচ্ছেন, স্টাডি কিন্তু বলছে, অথবা পুরুষদের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি তারা চাকরি না পেলে বিয়ে করতে চাইছেন না। মধ্যবিত্তের মধ্যে এটা কিন্তু ঘটছে, নিম্নবিত্তের মধ্যে কিন্তু সামান্য কিছু একটা পেয়ে গেল তাতেই তারা বিয়ে করে নিচ্ছে, কারণ তাদের প্রত্যাশাটা কম থাকে। কেউ হয়তো সাইকেলের দোকানে আছে, তার সে কোনো রকম করে, হয়তো কেউ তো ফুচকাওয়ালা, কোনো রকম করে হয়তো মাসে 10,000 টাকা উপার্জন হয় বা 7,000 8,000 টাকা উপার্জন হয়, তাতেও তারা বিয়ে করতে পারে, কারণ তাদের লাইফস্টাইল এক্সপেকটেশনটা মিনিমাম, তাই তো? কিন্তু একটা মধ্যবিত্ত যুবক যুবতী তারা কি 7,000 টাকা উপার্জন করলে বিয়ে করতে পারে না। অর্থাৎ আর্থিক একটা সমস্যায় তারা ভুগবে, তারা যে কোনো কাজ করতে পারবে না। দ্বিতীয়ত নারীদের মধ্যে একটা স্বাধীন চেতা, যেটা খুব স্বাভাবিক, সময়ের সঙ্গে সঙ্গে মনোভাব আসছে, এবং সবচেয়ে বড় কথা এটাকে আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রমোট করা হচ্ছে, প্রভুরা প্রমোট করছে, যাতে করে নারী পুরুষের মধ্যে একটা গণ্ডগোল বাঁধিয়ে দেওয়া যায়, বিদ্বেষ বাঁধিয়ে দেওয়া যায়। ব্যাপারটা এরকম কি জানেন, যে নারী এবং পুরুষ উভয়কেই বলছি, আপনার স্ত্রী আপনাকে কিছু বললে বা আপনার প্রেমিকা আপনাকে কিছু বললে আপনার গায়ে ছ্যাঁকা লাগে, আপনি মুখের ওপর দুটো কথা শুনিয়ে দেন। আর নারী, আপনাকেও বলছি, আপনার প্রেমিক বা আপনার স্বামী যখন আপনাকে দুটো কথা বলে, রাগের মাথায় বলে বা অযৌক্তিক কথা বলে, আপনি ক্ষেপে গিয়ে হয়তো ডিভোর্স করে দেন বা সম্পর্ক কথা বন্ধ করে দেন বা সম্পর্ক ছেড়ে দেন, উভয়কেই বলছি, মানে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়। কিন্তু আপনার বস যখন আপনাকে তার 10 গুণ কটু কথা বলে, সেহেতু পুরুষ, আপনার পুরুষ বস, তখন কিন্তু আপনি মাথা নিচু করে সহ্য করেন। চাকরিটাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেন? কতজন ছাড়েন না। তাহলে কি বুঝলেন? আপনার স্বামীও আপনার অর্থনীতির ধারক ও বাহক, সেই বসও আপনার অর্থনীতির ধারক এবং বাহক, অথচ আপনি তার স্বামীকে আপনি গুরুত্ব দিলেন না, আপনার অপমানে লাগলো, আপনার নারী সেন্টিমেন্টে লাগলো, কিন্তু বস আপনাকে নিয়ে অনেক কিছু করিয়ে নিল এবং অপমানজনক কথা বলল, তা সত্ত্বেও আপনি কিন্তু অনেক ক্ষেত্রেই এরকম কটু কথা মেনে নেন। পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, তারাও দেখবেন নারীদের অনেক সময় তারা বসের কথা অনেক বেশি গুরুত্ব দেন। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা কিন্তু নিজেদের সম্পর্কগুলোকে অবহেলা করছি, হ্যাঁ, অবহেলা করছি, গভীরে যাচ্ছি না, যে আমার পাশের মানুষটি, তাকেও আমার দরকার, হয়তো অনেক ক্ষেত্রে অনেক বেশি দরকার, অথচ আমরা ফেস ভ্যালুতে ব্যাপারটা দেখছি, গভীরে যাচ্ছি না। তো এইসব কারণে দেখবেন পরিবার ভাঙছে, সম্পর্ক ভাঙছে, এবং পরিবার ভাঙা মানেই জনসংখ্যা, মানে সন্তান সন্ততির উৎপাদন কমে যাওয়া, অর্থাৎ নেগেটিভ গ্রোথ। এইবার কি হচ্ছে, যে এই প্রক্রিয়া, আমি অনেকগুলো প্রক্রিয়ার কথা এখানে বললাম, এই প্রক্রিয়াগুলোর পরে কি হচ্ছে, যে এই মধ্যবিত্ত শ্রেণী একটা সময় শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ স্বামী মারা গেল, স্ত্রী মারা গেল, নিঃসন্তান অবস্থায় মারা গেল, তাহলে কি হলো, শূন্য হয়ে গেল, সেই পরিবারটির কোনো উত্তরাধিকারী থাকলো না। থাকলো না। এইভাবে কিন্তু আগামীতে দেখবেন আপনার আমার চারপাশে এরকম অনেক দম্পতি আছেন, তারা কিন্তু শূন্য হয়ে যাবেন, এবং তারা কিন্তু কেউ অশিক্ষিত ঘরের নয়, কেউ কিন্তু খেটে খাওয়া ফুচকাওয়ালা, রুটি বিক্রেতা, ঘুগনি বিক্রেতা, চপ এরকম নয়, কিন্তু তারা সবাই কিন্তু শিক্ষিত, কেউ সরকারি বেসরকারি চাকরি করেন, বা কেউ হয়তো বা ব্যবসা করেন, উচ্চ শ্রেণীর ব্যবসা করেন, একদম নিম্ন শ্রেণীর কেউ নন। তাহলে এটা উঠে গেল। তো এইবার যে প্রশ্নটা ছিল, যে অনেকেই প্রশ্নটা করেন আমাকে, যে স্যার তাহলে এই যে প্রক্রিয়া, এই যে শিক্ষার প্রক্রিয়া, সবাই তো একসময় এতে সামিল হবে, এই যে যে ভুডু যে পালন করছে প্রকৃতির সবচেয়ে কাছাকাছি, বা ধরুন এই যে আন্দামানে যারা জারোয়া ছিল, তারাও তো এখন এই শিক্ষার স্রোতে সামিল হয়েছে, বা আফ্রিকার মাসাই সম্প্রদায়, তাই তো, বা হটেনটট সম্প্রদায়, তারাও তো এই শিক্ষায় সামিল হচ্ছে, এবং শিক্ষা পৌঁছে দেওয়া হচ্ছে। এই কারণে আমরা তো জানি এত স্কুল কেন করা হয়েছিল, তখন তো এই টোটাল কন্ট্রোলের টেকনোলজি ছিল না, তাই স্কুলের মাধ্যমেই মগজ ধোলাই হতো, তাই তো, তাই দরকার পড়েছিল, এবং এত শিক্ষক নিয়োগের দরকার পড়েছিল। এখন সেই দরকারটা নেই বলে, কারণ তার পাল্টা প্রযুক্তি চলে এসেছে, সেটা দিয়ে ওরা কাজ করতে পারে। তো যাই হোক, তো তখন তাহলে কেন করা হলো, এই উদ্দেশ্যেই করা হলো। তাহলে এই প্রক্রিয়াকে যদি হয়, তাহলে তো এই যে যারা নিচের দিকে আছে, প্রকৃতির কাছাকাছি আছে, এরাও একটু একটু করে সেমি ভদ্রলোক, কোয়ার্টার ভদ্রলোক, হাফ ভদ্রলোক হতে হতে ফুল ভদ্রলোক হয়ে যাবে। আর ফুল ভদ্রলোক হয়ে যাওয়া মানেই শূন্য, তাই তো বলছে।
অর্থাৎ উপর দিকে যত যাবেন উচ্চশিক্ষার দিকে এবং হাই লাইফস্টাইলের দিকে যত যাবেন, উচ্চবিত্ত বিলিয়ন ন্যায় নয় কিন্তু বিল গেটসের কটি ছেলে মেয়ে জেনে নেবেন, বরিস জনসনের কটা হলো, এলন মাস্কের কটি ছেলে মেয়ে দেখে নেবেন। বুঝতে হবে, গভীরে যেতে হবে। তো যাই হোক, তো গিয়ে শূন্য হয়ে গেল, অর্থাৎ শেষ। তাহলে এই যে প্রক্রিয়াতে হতে 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 এই হটেনটট বলুন, হুটু বলুন, যে হুটু তারা পালন করেন আইডেন্টিটি, বা এই যে মাসাই বলুন বা জারোয়া বলুন, এরা তো এভাবে উপর দিকে উঠছে এই শিক্ষার মাধ্যমে। তাদের সন্তান সন্ততি হতে 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 একদিন সেই পর্যায়ে পৌঁছানোর পরে তারা বিলোপ হয়ে যাচ্ছে, তারা উত্তরাধিকারী থাকছে না। ইউরোপে তেমনটাই তো ঘটেছে। ইউরোপে এই জন্য পপুলেশন ডেক্লাইন হচ্ছে, আর মুনাফার জন্য এই জন্য ফার্মা কোম্পানি এই তৃতীয় বিশ্বে এসেছে, কারণ এখানে অনেক বেশি মুনাফা। তাই সরকারকে হাইজ্যাক করে এই ভৌভৌয়ের দামটা হাসিল করে জনগণকে ফ্রিতে দিলে পুরো ব্যবসা লালে লালে লাল, মানে হরিয়ালি লাল সব কিছু আর কি। তাহলে এইটা কি করে, তাহলে এই যে প্রক্রিয়াটা, এইটা যদি হয় তাহলে একদিন তো পৃথিবীতে মানুষ পুরোটাই ভেপারাইজ হয়ে যাবে এবং ওদের ডিপপুলেশন 100% সফল হবে, তাই নয় কি? একদিকে গুঁজে ডিপপুলেশন হচ্ছে, তাই তো, অপরদিকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ডিপপুলেশন হচ্ছে, বন্ধ্যাত্বকরণের মাধ্যমে ডিপপুলেশন হচ্ছে বা জনসংখ্যা হ্রাস হচ্ছে, বিভিন্ন পদ্ধতিতে হচ্ছে। শিক্ষার মাধ্যমে প্রমোট করে হচ্ছে, তাই তো, ফেমিনিজম প্রমোট করে হচ্ছে, ষোলোগামী প্রমোট করে হচ্ছে, অটোগামী যাকে বলা হয়, নিজেই নিজেকে বিয়ে করা, এবং সমকামিতাকে প্রমোট করে হচ্ছে। আমি কিন্তু এগুলোর বিরুদ্ধে নই। প্রমোট করা, সমকামী হওয়া, সমকামিতা তো আদিকালেও পাওয়া যায়, বাদশায়নেও উল্লেখ আছে। কিন্তু তাকে প্রমোট করা এক জিনিস, তার বাস্তবতাকে স্বীকার করা এক জিনিস। বোঝার চেষ্টা করুন। এই যে পরকীয়া, আগে কি ছিল না? প্রচুর উদাহরণ আছে। কিন্তু সেটাকে প্রমোট করে যখন মিডিয়া আপনাকে বলে ওটাই করুন, ওটাই ভালো, এতে করে আপনার দেহ মন সুস্থ থাকে, তখন বুঝতে হবে এজেন্ডাটা আসলে কি। একটা কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করে নেওয়া যে আছে, পরকীয়া আগেও ছিল, সমকামিতাও ছিল, কিন্তু সেটাকে যখন প্রমোট করা হচ্ছে, আপনাকে কানের কাছে বারবার করে বাজিয়ে বলা হচ্ছে এটাই ভালো, এটাই সেরা, এটাই আধুনিক, এটাকেই মডার্নিটি বলে, তখনই বুঝতে হবে এটা এজেন্ডা। এজেন্ডা না হলে প্রমোট করা হয় না। মিডিয়ার খেয়ে দিয়ে কাজ নেই। ফান্ডিং না পেলে মিডিয়া একটা অক্ষরও লেখে না। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো আমি এটাই বলতে চাই। তাহলে এইগুলোকে প্রমোট করলে কি হবে? জনসংখ্যা এমনিতেই কমে যাবে। তাহলে কি হবে? তাহলে এইভাবে এই প্রসেস চলতে চলতে আগামী 100, 200, 300, 400 বছর ধরে এই প্রসেস চলতে চলতে তাহলে এই যে লোয়েস্ট যে হুটু যারা ছিল প্রকৃতির সবচেয়ে কাছাকাছি, ভুধু হুটু একটা আলাদা সম্প্রদায়, তারাও অবশ্য প্রকৃতির কাছাকাছি, তো বা জারোয়া বলুন বা হটেনটট বলুন বা সেন্টিনেলিস বলুন, যাই হোক না কেন, তো এরা লোয়েস্ট যারা রয়েছে তারা এক সময় এই উপরের লেয়ারে চলে আসবে এবং ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি হবে? তখন তার উত্তরে আমি বলি, মহাকাল এই কারণেই আমাদের মতো, আপনাদের মতো, আমরা যারা একসাথে কাজ করছি, লেখালেখি করছি, সচেতনতা প্রসার করছি, এই কারণেই মহাকাল আমাদেরকে এই লগ্নে জন্ম দিয়েছে। কেন বলুন তো? এই যে বটম লেয়ার থেকে যারা টপ মোস্ট লেয়ারে উঠছে, সেটা একটা এতদিন ধরে মোটামুটিভাবে ওয়ান ওয়ে ট্রাফিক ছিল, মানে শুধু বটম থেকে টপের দিকে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা যেটা চলছে, তথাকথিত শিক্ষা ব্যবস্থা যেটা ওরা চালু করেছে মগজ ধোলাইয়ের জন্য, ওদের ফার্মা মুনাফার জন্য, ওদের বিশ্ব ব্যবস্থা, ওদের ব্যাংকিং ব্যবস্থাকে মজবুত করবার জন্য, এই একটা ওয়ান ওয়ে চলছিল। অর্থাৎ বটম থেকে আস্তে 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 শিক্ষিত হতে 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 সেমি ভদ্রলোক, কোয়ার্টার ভদ্রলোক, হাফ ভদ্রলোক, তারপরে ফুল ভদ্রলোক হতে গিয়ে হয়ে ভ্যানিশে, ইউরোপে যে প্রক্রিয়াটা হয়েছে, এভাবে এটা ওয়ান ওয়ে চলছিল। কিন্তু এইবার বিশেষ করে এই প্যান্ডেমিককে সামনে থাকার ফলে মানুষের যে রিয়েলাইজেশন এসেছে এবং আমরা যারা কাজ করছি সেই রিয়েলাইজেশনকে একটা পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য, তাতে করে আরও একটি প্রক্রিয়া শুরু হয়ে গেল। কি? ওয়ান ওয়ে ট্রাফিকটা থাকলো না। অর্থাৎ লোয়েস্ট থেকে, প্রকৃতির সবচেয়ে কাছাকাছি থেকে মানুষগুলো এই শিক্ষা ব্যবস্থার প্রকোপে পড়ে, যারা একদম তথাকথিত উপর লেভেলে উঠে গিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছিল, ওইভাবেই চলছিল একটা। এইবার তা আর থাকলো না। এবার এই মধ্যবিত্ত লেয়ারে যারা পৌঁছে গিয়েছিল, মানে আমাদের মতো অনেক মানুষ, আপনারা যেমন, আপনারাও তো এই শিক্ষিত লেয়ারেই পৌঁছে গেছেন,
তারা কিন্তু আস্তে আস্তে এবার নিচের দিকে মানে অর্থাৎ ওয়ান ওয়ে ট্রাফিকের বদলে এই পেছন দিকে এবার হাঁটতে শুরু করলো। বোঝাতে পেরেছি? একটু একটু করে, অর্থাৎ প্রকৃতির কাছে আবার ফিরতে শুরু করলো। ইউরোপের বিভিন্ন জায়গায় কমন তৈরি হচ্ছে। এই বিষয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। বেশ কিছু বন্ধুবান্ধব ফ্রান্সে রয়েছে, নরওয়েতে আছে। এছাড়াও আপনারা ফেসবুকে এরকম প্রচুর কমিউন বা গ্রুপ দেখতে পাবেন। আমি পরে এই নিয়ে বিস্তারিত আপনাদের লিঙ্ক দেব, যারা এই যে অর্থাৎ এই একমুখী প্রক্রিয়াটিকে আমরা কিন্তু হল্ট করতে পারছি, মানে হল্ট করছি না, সরি, প্রক্রিয়াটার পাল্টা একটা প্রক্রিয়া আমরা জন্ম দিয়ে ফেলেছি। অর্থাৎ এই যে লেয়ারে, টপমোস্ট লেয়ারে পৌঁছে গেল যারা, গিয়ে তারা শূন্য হয়ে গেল, সন্তান সন্ততি শূন্য, তারা ফার্মা কোম্পানির শিকার, তারা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন, হতাশা, এই যে পর্যায়ে চলে যাচ্ছে, সেইখান থেকেও কিন্তু কিছু মানুষ আস্তে আস্তে সমগ্র বিশ্বে তাকালে আমরা দেখতে পাবো তারা ব্যাক করছে প্রকৃতির কাছে, রিটার্ন টু নেচার, যেটা রোম্যান্টিক মুভমেন্টে ওয়ারশট বলেছিলেন, সেটাই এখন ব্যাপক অর্থে আর্থসামাজিক ক্ষেত্রে, জীবনশৈলীর ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে ব্যাক টু নেচার, রিটার্ন টু নেচার, সেটা কিন্তু ঘটছে। আপনাদেরকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন ফার্মা কোম্পানির প্রতি আপনাদের বিশ্বাস এখন কতটা আছে। অসুখ বিসুখ হলে আপনার কীরকম চিকিৎসার আশ্রয় গ্রহণ করছেন, কি করছেন, খাদ্যর দিকেও কতটা পরিবর্তন এসেছে, এই প্রশ্নগুলো করলেই আপনারা উত্তর পেয়ে যাবেন, তাই তো? অর্থাৎ আমরা কিন্তু একটু একটু করে হলেও, স্লো প্রসেসে হলেও কিন্তু আমরা ওই ওয়ান ওয়ে ট্রাফিকটাকে রিভার্স করতে পেরেছি, এবং আমরা কিন্তু ঠিক যেটা এইভাবে চলছিল এই পর্যন্ত গিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছিল, তো এই পয়েন্ট থেকে আমরা কিন্তু আবার এটাকে এইভাবে নিচের দিকে নামাতে পারছি অল্প হলেও। ক্লিয়ার? এইভাবেই মহাকাল এটাই চেয়েছিল, তাই হতাশ হওয়ার কিছু নেই। আমরাই কিন্তু আগামী এই যে ফ্লোটা যেটা এই দিকে যাচ্ছে, সেই ফ্লোটা এবার মহাকালের লীলাতে একটা অংশ অল্প নদীর মতো হলেও, ঝর্ণার মতো হলেও নিচের দিকে একটু 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 করে নামবে, এবং সেটাই আগামীতে নায়াগ্রা জলপ্রপাতের আকার নেবে। তাই ডোন্ট গিভ আপ হোপ, আশা রাখুন। একটি বিষয় আলোচনা সম্পূর্ণ হলো, এই প্রশ্নটা অনেকেই করেছিলেন। আর একটি বিষয়, সেটি হলো পিপলস ভয়েস বলছে যে 2020 থেকে এই আহামরি আসার পরে ইতিমধ্যেই 1 বিলিয়ন মানুষ উবে গেছেন পৃথিবী থেকে। শুধু গোঁজার কারণে নয়, ট্রিটমেন্ট প্রোটোকল থেকে শুরু করে এই বিভিন্ন রকম প্রক্রিয়ার কারণে শেষ করে দেওয়া হয়েছে, এটা দাবি করছেন তারা। তো এবং এ নিয়ে মিডিয়া কোনো কথা বলছে না, এবং আমি এই আশঙ্কা আগে বলেছিলাম, যে কারণে সেন্সাস হচ্ছে না। আমাদের দেশেও সেন্সাস হয়নি, শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বের বিভিন্ন দেশেও সাম্প্রতিককালে কোনো সেন্সাস বা জনগণনা হচ্ছে না। তো আগামীতেও এই সেন্সাস হবে না বলেই আমার বিশ্বাস। তো এটা নিয়ে আমি এখানে বিস্তৃত কিছু বলতে চাইছি না, যেটা খুব ভয়ঙ্কর খবর, এবং এটা আমি এই মুহূর্তে নেগেটও করছি না, হ্যাঁও বলছি না, নাও বলছি না, কিন্তু এটা একটা খবর হয়েছে, এবং পিপলস ভয়েসে এই খবরটি এসেছে, আপনারা জানেন। এবং এই খবরটি যদি আপনারা হোয়াটসঅ্যাপে পেতে চান, আমাকে পিং করবেন, আমি দিয়ে দেব, কারণ এটি ফেসবুকে দেওয়া যাবে না লিঙ্কটি। তো এটা নিয়ে আমি বিস্তৃত ভিডিও ফেসবুকেও করতে পারবো না, ইউটিউবেও করতে পারবো না, টেলিগ্রামে হয়তো করব আগামীতে। তবে আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি এই সময় আলোচনা না করাই ভালো। আমি অনেকটাই সংযত হয়েছি। যাই হোক, এই একটা বিষয় গেল। আরেকটি বিষয়, শেষ অনুরোধ আমি আপনাদের করছি, মানে এই বিষয়, এই লাইভের অংশেও সেটা হলো যে অনেকেই বলছেন যে তারা এই ভ্যাকসিনটা নেবেন কি না, সন্তান সন্ততিকে ওই ভ্যাকসিনটা দেবেন কি না। ভালো আছি, কে প্রশ্ন করছেন দেখা যাচ্ছে না, যাই হোক ভালো আছি। তো তাদেরকে অভিনয় জানাই, আমি লাইসেন্স প্রাপ্ত চিকিৎসক নই, আমি গবেষক মাত্র। হ্যাঁ, মেডিকেল সায়েন্স, ভাইরোলজি থেকে শুরু করে, অ্যানাটমি থেকে শুরু করে এই বিষয়গুলো নিয়ে চর্চা করি, পড়াশোনা করি, লেখালেখিও করি, এবং এই পড়াশোনা চর্চাটা যুগের প্রয়োজনেই আমাকে বাড়াতে হয়েছে, এবং বাড়াচ্ছি, প্রতিনিয়ত করছি। কিন্তু অচেনা মানুষকে আমি কোনো রকম এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আলোচনার মাধ্যমে এটা করতে পারি না, বলতে পারি না। তাই মুখোমুখি আসুন, আমি মুখোমুখি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি, তথ্য দিতে পারি,
কিন্তু মার্জনা করবেন, কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এ বিষয়ে পোস্ট আমি ইতিমধ্যেই দিয়েছি। এই বিষয়টা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফোনে অচেনা মানুষের ক্ষেত্রে, যাদেরকে আমি চিনি না, তাদের ক্ষেত্রে আমি এই বিষয়ে কোনো আলোচনা করতে চাইছি না এবং চাইবো না। তাই অনুগ্রহ করে এই অনুরোধ করবেন না। যদি সত্যিই আগ্রহ থাকে, হ্যাঁ, যারা দূরে থাকেন তাদের কথা বলছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা অত্যন্ত কাছাকাছি থাকেন, ইচ্ছে করলেই মুখোমুখি হতে পারেন, তারা এটা না করে এটা মেসেঞ্জারে করছেন এবং হোয়াটসঅ্যাপে করছেন। তো বুঝতেই পারছেন আমি যে পরিস্থিতিতে আছি এবং আমার ওপর যেরকম নজর রয়েছে, অনাবশ্যকভাবে তো আর এ ধরনের ঝামেলা বাড়িয়ে তো কোনো লাভ নেই। আমি আমি আমার কর্তব্যে অবিচল, আমি আমার কাজ করে যাব। কোনো রকম ওই বিপদ, ভয়, থ্রেট পরোয়া করি না। কিন্তু বোকার মতো অনাবশ্যকভাবে এই ধরনের কাজগুলো তো করেও লাভ নেই। তো আপনারা যদি সত্যি সিরিয়াস হন, মুখোমুখি আসুন, মেসেজ করুন, কবে দেখা করতে চাইছেন, কোথায় দেখা করতে চাইছেন। আমি কলেজ স্ট্রিটে আজকেও গিয়েছিলাম কফি হাউসে, এসেছিলেন অনেকেই, কারো কারো ছবি পোস্ট করেছি, দিয়েছি। তো সবার সঙ্গে তো আর ছবি তোলার প্রশ্ন থাকে না, ইচ্ছে হয় ওনারা বললেন, তুললেন, ঠিক আছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আসুন, কথা হবে মুখোমুখি, তারপরই সিদ্ধান্ত নেবেন। আর একটি বিষয় শেষ, দ্বিতীয় খণ্ড যারা আমি ঠিক করেছিলাম আগে, যারা পাননি, অথচ আমার ফেসবুকে, ইউটিউবে নিয়মিত দর্শক এবং পাঠক, তাদেরকে আগে পৌঁছে দেওয়া হবে। কারণ কলেজ স্ট্রিটে সবাই আসতে পারেন না, তাই কুরিয়ারের মাধ্যমে তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে। তো এবার কলেজ স্ট্রিটের দ্বিতীয় খণ্ড আগামী সপ্তাহ থেকে পাওয়া যাবে আশা করছি, মানে সামনের মাস থেকে, সামনের মাসের জুনের প্রথম সপ্তাহ থেকে। তো যারা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে চান তারা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও দূরবর্তী পাঠকের জন্য কোরিয়ারের অপশনটি খোলা থাকছে এবং অন্যান্য প্রথম খণ্ড বা তৃতীয় খণ্ড বা অন্যান্য যে বইপত্রগুলো রয়েছে আগ্রহী পাঠকের জন্য, সেটা কলেজ স্ট্রিট এবং কোরিয়ারের মাধ্যমে উভয়টাই অপশন ওপেন থাকছে। যাই হোক, আজ এই পর্যন্তই। আবার বলছি, যদি আপনাদের এই সব বিষয়ে, যে বিষয়টা আমি পোস্ট দিয়েছি আবার বললাম, সত্যি আগ্রহ থাকে, তাহলে কিন্তু আপনারা মুখোমুখি কথা বলুন। কারণ এটা অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং আপনার আগামী প্রজন্মকে নিয়ে আপনারা চিন্তিত, স্বাস্থ্য নিয়ে চিন্তিত। সেই ধরনের ওই দুটো টাইপ করে মেসেজ করলেন আর আপনি জেনে গেলেন, বুঝে গেলেন, তা নয়। অনেক আলোচনা, পর্যালোচনার দরকার আছে, তাই নয় কি? আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। শুভরাত্রি।